আপনারা সকলেই জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মোদীজি দ্বিতীয় টার্মের ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছেন, দ্বিতীয়বারের প্রথম বছর। যারা আপনার সাংবাদিক বন্ধুরা বলেন মোদি 2.0, যেটাকে বলা হয় আজকাল মোদি 2.0, মডার্ন ভাষায় মোদি 2.0 ধরেছেন। এবং ভারতবর্ষ এবং বিশ্ব এবং ত্রিপুরা আজকে একটা খুব কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। চ্যালেঞ্জ দুই রকমের চ্যালেঞ্জ, একটা হলো বায়োলজিক্যাল চ্যালেঞ্জ কোভিড ভাইরাসের, আর একটা চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ। সারা বিশ্বে এটা সম্মুখীন এবং ভারতবর্ষে যেহেতু আমরা সেকেন্ড মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দ্বিতীয়তম আমাদের পপুলেশন, আমাদের কৃষকরা অনেক সংখ্যা বেশি, ডেইলি ওয়েজ আর্নারের সংখ্যা অনেক বেশি আমাদের এখানে ভারতবর্ষে। আমাদের কাছে চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে পড়ে, দুটো চ্যালেঞ্জই কঠিন হয়ে পড়ে। জনসংখ্যার কারণে আজকে টিভিতে বলছে আমরা 7 নম্বর না 8 নম্বর করোনা ভাইরাসে, লাইভ প্রেস বলছে এটা কথাটা মিডিয়াতে। কিন্তু আমরা যদি অন্যভাবে দেখি এটা পার্সেন্টেজ অফ পপুলেশন, তখন কিন্তু 8 নম্বর 7 নম্বর হয় না। সংখ্যায় হতে পারে কিন্তু পার্সেন্টেজ অ্যাজ পার পপুলেশন, অ্যাজ পার মিলিয়ন, যেখানে এটা 7 নম্বর 8 নম্বর হবে না। সুতরাং এই দুটো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বিভিন্ন রাজ্য সরকাররা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং বায়োলজিক্যাল চ্যালেঞ্জটা তো আপনারা জানেন, এই ভাইরাসটা আননোন ভাইরাস, অজানা ভাইরাস, এটার বিহেভিয়ার আমার জানা যাচ্ছে না, কীভাবে স্প্রেড হয়, সংক্রমণ কীভাবে হয়। সারা বিশ্বে এটা নিয়ে আজকে রিসার্চ চলছে এটার ভ্যাকসিন তৈরি করার জন্য। এর চেয়েও বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই ভাইরাসকে বায়োলজিক্যালি মোকাবেলা করার জন্য সারা বিশ্বেই বলছে দুটো উপায় আছে। একটা হলো মাস্ক পরা, আরেকটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যাকে বলে, সেটা রক্ষা করা। আর সেটা রক্ষা করে ইকোনমিক অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে। ভারতবর্ষে আমি একটু আগে বলেছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইকোনমিক চ্যালেঞ্জ। জনসংখ্যা বেশি, ডেইলি যারা দৈনিক রোজগার করে ওদের সংখ্যাও বেশি, জনজাতিরা আছে, এসসিরা আছে, গরিব বংশের মানুষ একটা বিরাট অংশ আছে ভারতবর্ষ। এদেরকে সবকে মনে রেখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি প্রথমে বলেছিলেন গরিব কল্যাণ যোজনা, তারপরে একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছিল 20 লাখ করোড়ের একটা স্টিমুলাস প্যাকেজ। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমি ছিলাম সেই প্রকল্পে, দীর্ঘ সময় যে আলোচনা করছেন, সেটা আমি একটু রাজনীতি করতে যাবো না, সেটা অনেক লম্বা হয়ে যায়, প্রেস কনফারেন্স করতে গেলে। ভারতের যে ডেভেলপমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বলছেন দাঁড়িয়ে আছে বিশেষ করে 5টি স্তম্ভের উপর। ডেভেলপমেন্ট যদি করতে হয় ভারতবর্ষকে এই কঠিন সময়ের মধ্যে স্টিমুলেট করতে হবে, জাগ্রত করতে হবে বা চাকা করতে হবে অর্থনীতিকে, পরিকাঠামো, পদ্ধতি, জনবিন্যাস এবং চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে, ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। ভারতের ডেভেলপমেন্টে উনি 5টি স্তম্ভ করেছেন, যেটা আমি বলেছি অর্থনীতি, পরিকাঠামো, পদ্ধতি, জনবিন্যাস, চাহিদা ও যোগানের সামঞ্জস্য, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই বেশি হয়ে গেলে ডিমান্ড যদি না থাকে ইন্ডাস্ট্রি ক্লোজ হবে, আর ডিমান্ড যদি বেশি হয়ে যায় সাপ্লাই না থাকে ইনফ্লেশন বাড়ে।
সেটা সাধারণ ইকোনমিক্স। এই 5টি স্তম্ভের উপরে ভারতের ডেভেলপমেন্ট বা উন্নতি আগামী দিনে সেটা নির্ভরশীল। তাই এই 5টি স্তম্ভকে শক্ত করার জন্য, সবল করার জন্য উনি এই স্টিমুলাস তৈরি করেছেন। এবং বিরোধী পার্টিরা দেখছি আমি প্রায় টিভিতে বলে 7,500 টাকা করে দিয়ে দিই নন ট্যাক্স পেয়ারের পকেটে, তারপরে অর্থনীতি চাঙা হয়ে যাবে। অর্থনীতির সব জিনিস নয়। 7,500 রুপিস নন ট্যাক্স পেয়ারের পকেটে দিলে ডিমান্ড বেড়ে যাবে, প্রোডাকশনও বেড়ে যাবে, কৃষিও বেড়ে যাবে, এমএসএমইও দ্বারা হয়ে যাবে, কোভিডও চলে যাবে। এটা অতি সরল, টু সিম্পল। এটা মানে ওদের ইনসাইট কম, ভিশনটা কম, এবং কোভিড নিয়ে একটা রাজনীতি করার একটা প্রবণতা ওদের মধ্যে। বড় বড় নেতারা আছে যারা বিরোধী দল করে, ভালো ইকোনমিক্স আছে, কিন্তু যখন রাজনীতির সামনে এসে পড়ে এবং ইকোনমিক্স ডেভেলপমেন্টের ইকোনমিক্স পিছিয়ে পড়ে যায়, তখন এইসব কথা বলা হয়। আমি কাকেও এখানে ক্রিটিসাইজ করতে যাচ্ছি না, আমি বলছি যা হচ্ছে আপনারা ভালো জানেন আমার থেকে বেশি। আমরা যেই স্টিমুলাস দেই, আমাদের প্রধানমন্ত্রী বলেন না এটাতে হবে না, 7,500 কোটি টাকা করে দিয়ে দিই, সবার পকেটে হয়ে যাবে সব কিছু। কিন্তু আমরা বলছি না, ইকোনমিকে স্টিমুলেট করতে হবে, চাঙা করতে হবে। চাঙা করলে এই 5টি স্তম্ভকে শক্ত করতে হবে। বিশেষ করে এমএসএমই, মাইক্রো, স্মল, মিডিয়াম, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি ধরনের ব্যবসা আছে, সেটাই কিন্তু ভারতবর্ষের ইকোনমির ব্যাকবোন, মেরুদণ্ড। আমার যদি ভুল না থাকে পরিসংখ্যানে 24% জিডিপি এমএসএমই করে। সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট এমএসএমই তৈরি করে ভারতবর্ষে। সুতরাং আমাদের অর্থমন্ত্রী সীতারামনজি যখন এই ইম্পেটাস বা স্টিমুলাসের কথা বলেছেন, তখন এমএসএমইর কথাই প্রথম বলেছেন। প্রথম অ্যানাউন্সমেন্ট ছিল এমএসএমই সহ ওদের কীভাবে শক্ত করা যায়, ঋণ দেওয়া যায়, রিফাইন্যান্স করা যায়, আরও ইন্ডাস্ট্রি, আরও ছোটো ছোটো প্রতিষ্ঠানকে কীভাবে এমএসএমইতে নিয়ে আসা যায়। ওনার মোটামুটি ব্রড আউটলাইন বলতে গেলে প্রথম ওনার যে বক্তব্য ছিল এমএসএমই সম্বন্ধে ছিল। তারপরে উনি বললেন এগ্রিকালচার সম্বন্ধে দ্বিতীয় স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের, যেখানে 60% অ্যাবাভ মানুষ যেখানে এমপ্লয়েড ইন এগ্রিকালচার অ্যাক্টিভিটি, সেটাকে শক্ত করতে হবে। তারপরে বলেছেন যারা বড় ফ্যাক্টরি আছে ওরাও ইকোনমিকে কন্ট্রিবিউট করে, ওদের কীভাবে আবার চালু করা যায়। সুতরাং সব সেক্টরকে দেখে স্টিমুলাস প্যাকেজ বানানো হয়েছে। আমি ডিটেলে যাব না, কারণ আপনাদের সবাই নিয়ে আমারও একটু ক্যাবিনেট মিটিং আছে, গেলে তো 1-2 ঘন্টা আবার বলতে হবে। এই ধৈর্য আপনাদের নিয়ে আমারও নেই মতো, ঠিক না? কিন্তু যদি আপনারা দেখেন, সেদিন মুখ্যমন্ত্রী বলেছেন ভালো স্টাডি করে দেখেন, এই 5টি স্তম্ভ শক্ত করার জন্য স্টিমুলাস, সেটাকে শুধু রিলিফ প্যাকেজ হিসাবে দেখা। আমরা বলছি স্টিমুলাস প্যাকেজ, বিরোধীরা বলছেন রিলিফ প্যাকেজ। রিলিফ তো আছেই স্টিমুলাসের মধ্যে, স্টিমুলাসটা আরো ব্রড একটা, আর রিলিফ মানে কি বলবো সীমিত একটা জিনিস। রিলিফ দেওয়া এখন কষ্ট আছে, ওরা 500 টাকা দিয়ে দেয়। কিন্তু এই যে কোভিড বা করোনা ভাইরাস আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, সেটা একদিনের ব্যাপার নয়। উই আর ইন ফর আ লং চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী বলেছেন 1-1.5 মাস পরে অগ্নি পরীক্ষা হবে ত্রিপুরা রাজ্যে। অর্থাৎ করোনা ভাইরাস এই চ্যালেঞ্জটা কোনো 2 দিনের চ্যালেঞ্জ নয়, বা একদিনের চ্যালেঞ্জ, 1 সপ্তাহের চ্যালেঞ্জ নয়, এটা লম্বা একটা চ্যালেঞ্জ। আর লম্বা চ্যালেঞ্জকে ফেস করতে হলে স্টিমুলাস কি হতে হবে? ইন ডেপথ হতে হবে, রাজনীতির বুদ্ধি হতে হবে,
এবং আমার মনে আছে যখন জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, অনেক তথাকথিত বুদ্ধিজীবীরা বলছে এটা কী করছে, আর অনর্থ করছে, গিয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যাংকে করছে, ব্যাংকের উপরে চাপ লাগছে। আজকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে হচ্ছে। আমি এই কথা এই কারণে বলছি যে মোদিজি কি করছেন, পারসেপশন, মানুষদের দেখার দৃষ্টিকোণ, সেটা বদলিয়ে দিচ্ছেন। আগে ছিল ব্যাংক কার জন্য, হোয়াইট কলার লোকের জন্য। আমরা ভাবতাম পয়সাওয়ালা লোকই ব্যাংকে যেতে হবে, যার ওয়ালেটে পয়সা নাই ব্যাংকে গিয়ে কি করবে। কিন্তু আজকে 6 বছরে সেটা চলে গেছে। এখন ব্যাংকে কে যায়, গরিব মানুষরাও যায়। সেটা আমরা বলতে পারি কি ইংলিশে, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম। ব্যাংকে একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠান তৈরি করা। যারা স্লোগান দিয়ে বেড়ায় পতাকা নিয়ে পুঁজিপতি, এতদিন ব্যাংক তো পুঁজিপতিদের জন্য ছিল। এনডিএ সরকার আসার পরে, মোদিজি আসার পরে এখন ব্যাংকের দরজা খুলে গেছে গরিবদের জন্য। সো ডেমোক্রেটাইজেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম, সেটা কিন্তু ল্যান্ডমার্ক। ইট ইজ আ ল্যান্ডমার্ক ডিসিশন অফ দ্য মোদি গভর্নমেন্ট, জনধন যোজনা আজকে বলা যায়। আর যখন শুরু হয়েছিল তখন আমি শুনেছি অনেকখানে, আরে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টকে মানুষকে মুখ দেখে খোলা হচ্ছে, এই করছে সেই করছে। সেটা দিয়ে প্রমাণ হয় আজকে 6 বছর পরে যে ওদের দূরদৃষ্টি ছিল না, দে ওয়ার ল্যাকিং ইন ভিশন। আর ভারতবর্ষের উন্নতি করতে গেলে ভিশন লাগবে। বিরাট দেশ, জনসংখ্যা বিরাট, সমস্যা বিরাট, এরপরে আবার করোনা ভাইরাস। সুতরাং এমন একটা দেশকে যদি উন্নতি করতে যায়, ভিশন দরকার এবং স্লোগান দরকার নেই। স্লোগান আমরা বহুত শুনেছি, ইন্দিরা গান্ধীর সময় শুনেছিলাম গরিবি হটাও, তারপরে যে কি হলো, গরিবি হটাও তো হলো না, আজকে হচ্ছে গরিবি হটাও। লাল বাহাদুর শাস্ত্রী বেশি দিন প্রাইম মিনিস্টার থাকেননি, উনি খুব সুন্দর স্লোগান দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান। আজকে কিষানদের ইনকাম দ্বিগুণ করার কথা বলছেন মোদিজি। জয় জওয়ান জয় কিষান স্লোগানই রয়ে গেল, মোদিজি আসার পরেই সেটা বাস্তবে পরিণত হওয়া শুরু করল। নারী মহিলা সশক্তিকরণ, সেটা বক্তৃতা ছিল, মা বোনরা দুর্গা সরস্বতী লক্ষ্মী বলে বক্তৃতা দিয়ে চলে যেত। আছে গ্যাস সিলিন্ডার মা বোনদের নামে, জনধন যোজনা মা বোনদের নামে, টয়লেট মা বোনদের নামে, প্রাইম মিনিস্টার আবাস যোজনা মা বোনদের নামে। এই ভিশনগুলিকে বাস্তবায়িত করার জন্য আমাদের এনডিএ সরকার কাজ করছে এবং এই সব এই যে দৃষ্টিকোণ, জয় জওয়ান জয় কিষান, গরিবি হাটাও, ব্যাংকে যেমন গরিবরাও যেতে পারে, সেটাকে আমরা একটা মন্ত্র নিয়ে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী সেটা একটা মন্ত্র নিয়ে এসছে, সেটা হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। অনেকজনে বলে এটা স্লোগান, একটা বড় স্লোগান, তাহলে অনেক স্লোগান না, সেটা মন্ত্র। ভারতের ভিশন সেখানে আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেটা ভারতবর্ষের মহামন্ত্র, উন্নতি মন্ত্র। সেটা দেখি আমরা স্টিমুলাস প্যাকেজই হোক বা গরিব কল্যাণ যোজনায় হোক বা জনধন যোজনায় হোক, সেটার ভিত্তি হলো সবকা সাথ সবকা বিকাশ। এই দৃষ্টিকোণে আমাদের রাষ্ট্র আজকে এগিয়ে যাচ্ছে এবং মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা দেখছি টিভিতে, এখন টিভি শোতে প্রায় দেখি বা ফেসবুকে দেখি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি উনি বড় বড় বিজ্ঞ লোকের সঙ্গে অনেক আলোচনা করেন। আমি দেখে বেশি ইন্টারেস্ট পেলাম, দেখলাম একদিন আমি ফেসবুকে আলোচনা তো হচ্ছে না, উনি প্রশ্ন নিয়ে আসেন, উনি প্রশ্ন করেন। উনি কি টিভি অ্যাঙ্কার হয়ে গেছেন আমি জানি না, উনি কোনো টিভি অ্যাঙ্কারের মধ্যে প্রশ্ন করেন, ওরা উত্তর দেয়। এইভাবে দেশ চলে। রাজনীতির সময় রাজনীতি, আমরাও রাজনীতির দল, ভারতীয় জনতা পার্টি রাজনীতির দল। কিন্তু আজকে করোনার সময় রাজনীতি করার চেষ্টা কোনো কোনো রাজ্যে, অনেক রাজ্য আছে, আমি নাম বলতে চাই না এখানে, যখন প্রাইম মিনিস্টার যখন ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানানো হয়, অভিনন্দন জানানো হয়, মুখ্যমন্ত্রীরা বাইরে এসে ওদের পাঠিয়ে বন্ধ কথা, যেমন রাজস্থান
অভিনন্দন জানানো হয়, আপনারা যা করছেন সত্যি করছেন, ভালো করছেন, আরও করুন, আপনার সঙ্গে আছি আমরা। আর বের হয়ে কি হয়, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, 7,500 টাকা দিচ্ছে না। সুতরাং এখন রাজনীতির সময় নয়, রাষ্ট্র এক হয়ে রাষ্ট্রের সমস্যা সমাধান করার সময়। আর যার সঙ্গে ভিশন আছে তার সঙ্গেই চলতে হয়। একজন দৃষ্টি আছে, একটা দৃষ্টিকোণ আছে যে ইন্ডাস্ট্রিকে চাঙা করতে হবে, দিন মজদুরদেরকে উন্নতি করতে হবে। কারণ আমি বলেছি চ্যালেঞ্জ এখন দু রকম, আর দুটো চ্যালেঞ্জই খুব বড়। একটা বায়োলজিক্যাল চ্যালেঞ্জ, একটা ইকোনমিক্যাল চ্যালেঞ্জ। আমাদের রাষ্ট্র ডাইভার্সিটি এত বেশি, এত ডাইভার্স রাষ্ট্র আর কোনো পৃথিবীতে নেই। আর ফেডারেল ডেমোক্রেসি কি যাকে বলে এবার মোদীজি প্রমাণ করে দিয়েছেন। প্রত্যেকটি পদক্ষেপ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে স্টেটদেরকে বলেছেন আপনাদের প্ল্যান আপনারা তৈরি করুন। ব্রড আউটলাইন আমরা হোম মিনিস্ট্রি থেকে দিয়েছি, এবং সেটা নিয়ে আজকে কোভিডের মোকাবেলা চলছে। প্রত্যেক রাজ্যকে কাজ করার সুযোগ দিয়েছে মোদী, বলছেন আপনারা করুন। ব্রড আউটলাইন দিচ্ছে হোম মিনিস্ট্রি থেকে, এই প্যারামিটারের মধ্যে আপনারা তৈরি করুন কী করতে চান। ফেডারেল ডেমোক্রেসি ইন চ্যালেঞ্জিং টাইমস ভারতবর্ষ সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে। তাই বিশ্বে আজকে তারিখ করছে ভারতবর্ষ। খুব ভালো প্রশ্ন। যারা এসছে এতদিন আর যায় ঠিক না, ওদের কী করো, আমরা একটু ডাটা কালেকশন শুরু করেছি। কোন লাইনে কে এসছে, সার্ভিস সেক্টর থেকে কে এসছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে। আগে তো ডাটা দরকার। হোটেল ইন্ডাস্ট্রি থেকে কতজন এসছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কতজন এসছে, এবং ওদের কীভাবে করা যায়, সেটেলমেন্ট করা যায় দেখা হবে। আগে ডাটাটা আসুক, আগে আসুক ওরা রাজ্যে এসে আমরা দেখতে হবে কে যাবে, দু আর উইলিং টু গো, টাইম লাইন কত, তারা যাবেই না। আর আমাদের কাছে কত হোটেল ওয়ার্কার আছে, কত ইন্ডাস্ট্রি ইউনিটের লোক আছে, কত মলের সেলসম্যান আছে, সেটা দেখতে হবে। দেখে আমরা একটু ব্যবস্থা করতে হবে, প্লেসমেন্ট ব্যবস্থা করতে হবে। ঠিক জায়গাতে প্লেসমেন্ট করা, বা না হলে রিস্কিলিং করা বা প্লেসমেন্ট করা, এটা করতে হবে। কিন্তু প্রথম ডাটাটা আসবে। গত 2 মাসে আমাদের স্টেটের কতটা রেভিনিউ লস হয়েছে? চিফ মিনিস্টার একটা বলছিলেন 200 কোটির জায়গায় 20 কোটি টাকা এসছে। এখন অব্দি 70% কত টাকা? প্রায় 70% তো লসই চলছে, 70-80% লস চলছে। আর এখানে রেভিনিউ বলতে তো আমাদের বোঝায় এক্সাইজ আর ভ্যাটই আমাদের না, আজকে জিএসটি চলে গেছে, জিএসটি কাউন্সিলের কাছে। অ্যান্ড জিএসটি ইজ প্রোটেক্টেড, জিএসটি প্রোটেক্টর আছে, 14% গ্রোথ এভরি ইয়ার প্রোটেক্টর আছে। আর এখানে আমাদের এক্সাইজ ভ্যাট এগুলো চলে গেছে, সেটা তো একদম বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা সামান্য ব্যাপার। আগে তো এই 40 টাকাকে ঠিক করতে হবে। কৃষি সেক্টর আমাদের এখানে খুব দরকার, কৃষিটাকে চাঙা করা। একটা তো মানুষ কৃষির সঙ্গে জড়িত, অধিক মানুষ এখানে দ্বিতীয়ত খাদ্য, কৃষির উৎপাদন খাদ্য, মানুষও বেশি এখানে এগ্রিকালচার সেক্টর, সেটা দেখা সবচেয়ে বড় কথা। So recently, কোনটা যেটা কোনটা ওই জন্য স্টিমুলাস ফান্ডে স্টিমুলাস দেখুন এটা এখনো কি বলে ওরা লোন নেবে, ফাইন্ড আউট। এমএসএমএ স্টাডি করতে বলছে এখন, ফাইনাল থেকে এমএসএমএ কী কী নিচ্ছে, সেটা কিন্তু এমএসসি লোন নেবে কে না নেবে, কেন নিচ্ছে না। যদি ব্যাংকে কোনো প্রবলেম থাকে আমরা যাবো সলভ করে দেবো, ঠিক আছে। ইফ দে আর এলিজিবল টু গেট ফান্ড দে মাস্ট গেট ইট। গভর্নমেন্টের কাজ কিন্তু এটা স্টিমুলাস দিয়েছে মোদিজি, এবং স্টিমুলাসটা ইমপ্লিমেন্ট করার সিনসিয়ারিটি থাকতে হবে। সুতরাং এমএসএমই 2 বছর আগে একটা এমএসএমই প্রোগ্রাম করেছিলাম, সেখানে দেখেছিলাম 3,300 কোটি। আমাদের এখানে তো অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র আছে, মিডিয়াম তো নেই। কিছু আছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, কিছু আছে সার্ভিস সেক্টর। ওদেরকে এখন আলাপ করা, আমি ডিএমদেরকে বলছি কী প্রবলেম হচ্ছে। ওরা যদি পে লোন চায়, হ্যান্ড হোল্ডিং বলো না, সেই হ্যান্ড হোল্ডিং আমাদের করতে হবে, সেটা করবো। আমাদের রাজ্যে এমএসএমই সংখ্যাটা কীরকম আছে? 2018-তে আমি দেখেছি লাস্ট, তার পেয়েছি 3,300 something. so recently a study has revealed that if this COVID crisis continues for some days,
the half of the population in Assam may push into poverty. So such situation may take place in Tripura as well. So how you and your state government is planning to prevent such situation? See, we'll have to, I told you, we'll have to, the stimulus package given by Modi ji, we'll have to activate it properly. The stimulus covers almost everything, every sector. Some people are saying that a lot of loans in there, the loans have to be taken. How many loans were given earlier? Today we have opened the doors for loans for MSMEs. And we will handhold them to get loans. So the handholding process the government will increase now. Handholding has to be done. For the MSMEs who will want loan, for the farmers who will want loan, we will have to see that they get loan. And I had a meeting with NABARD also. And the government will be handholding করবে এবার না বলে তো হবে না That's why I said there should be sincerity in activating the stimulus announced by the stimulus has been announced by the government of India. They are giving money, everything. Now it is for the state government to sincerely activate the system and take it to the traffic level. আচ্ছা 73% মতো আমাদের রেভিনিউ লস, এটা কিভাবে ওভারকাম করবেন আপনারা কি প্ল্যান? দেখুন রেভিনিউ লসটা ওভারকাম করতে সময় লাগবে একটু এটা এফিশিয়েন্ট কি বলে এফিশিয়েন্ট কমপ্লায়েন্স মাধ্যমে করতে পারতে উপায় নেই এর থেকে বেশি ঠিক না মানুষকে তো এমন সময় গিয়ে গলা ধরে রেভিনিউ নেওয়া যাবে না রেভিনিউ সিস্টেমটা আরও পিপল ফ্রেন্ডলি করতে হবে ইজিয়ে করতে হবে অনেক সময় আমরা ভাবতাম ভারতবর্ষে আগে ট্যাক্স বেশি হলেই বেশি ইনকাম হয় এরকম না কিন্তু কমপ্লায়েন্স কমে যায় তো ইনক্রিজিং অফ কমপ্লায়েন্স পিপল ফ্রেন্ডলি কমপ্লায়েন্স করে নিয়ে আসতে হবে আমরা বাড়িয়েছি তো একবার 23% বাড়িয়েছি when we came to power I think first year we increased the revenue so record for Tripura 23 point something % was the revenue gain in Tripura যে ভাবতে পারেনি ত্রিপুরা যে 23% বাড়ানো যায় ঠিক না কিন্তু এটা কিন্তু আমরা কোনো রেটও হয়নি আপনারা দেখেছেন এত বড় রেটও আমরা করিনি কোনো ব্যবসা আমরা বন্ধ করে দিইনি তারপর কীভাবে বাড়লো ইট ইজ এ ট্রাইড আউট মেথড ইট ইজ অলরেডি বিন ট্রাইড আউট এই মেথডটা আমরা ট্রাই আউট করছি ভালো পদ্ধতি পেয়েছি আপনারা তো সাংবাদিক আপনারা দেখেছেন আমরা কোনোখানে রেট করে কোনো দোকান বন্ধ করে দিয়ে বা কাকে জেল দিয়ে এভাবে আমরা রেভিনিউ বাড়াইনি অথচ 23% রেভিনিউ বেড়ে গেছে হাউ ইজ ইট পসিবল তখন আমাকে অ্যাসেম্বলিতে বলেছিল যদি আপনি কীভাবে করবেন কী করবেন সেই করবেন হবে না ঠিক না কিন্তু পিপল ফ্রেন্ডলি সিম্পলিফাইড অ্যান্ড এফিসিয়েন্সি অফ দি ক্যারেক্টার এই তিনটে ইনশিওর করলে মোটামুটি এসে যাবে জায়গায় বা এতদিন তো বেশি লস হয়নি এখন ডাজেন্ট ওয়ান ফর ইয়ার্স করে হলে তো মুশকিল হবে কাজ করতে ইটস ওয়ান কোয়ার্টার স্যার স্টেট গভর্নমেন্ট একটা প্যাকেজ ঘোষণা করেছিল কোভিডের আউটব্রেক যখন তখন অ্যারাউন্ড 432 crores প্যাকেজ so is there any plan to further extend this package because we cannot rely on one single GDP hospital we have to develop the other district hospitals as well we'll have to see what is the figure like now we're just getting it now এই যে কোভিড হচ্ছে এখনই হচ্ছে আমাদের why of course I told you we will intensify আমি যে বলেছি আমরা কঠোরভাবে লড়াই করবো কোভিডের সঙ্গে বাট উইথ হিউম্যান হার্ট আমরা করবো সেটা এবং কঠিনভাবে করবো কঠোরভাবে করবো আমরা যা দরকার করে তা করতে হবে there's no other option because life is the most precious সবচেয়ে প্রেশাস হলো পিপলের লাইফ ইকোনমি ঠিক আছে সব কিছু ঠিক আছে এর থেকেও বড় প্রেশাস হলো মানুষের জীবন সুতরাং আমরা করবো যা করবো I meant যে প্যাকেজটা ঘোষণা করেছে is it sufficient enough to fight COVID outbreak 232 crores We should not see that in isolation. This package has to be seen with the overall packages given by the government earlier also, state package. And then supplementing that package with the Garib Kalyan and the stimulus package. So all put together it will be sufficient. If you see it in isolation, nothing is sufficient. But it is not in isolation. 232, आपने बोलছেন, it is not 230. Now added to this Garib Kalyan and your 20 lakh. You get something out of that. It will be sufficient. If not, we will think of one only. স্যার বিশাল করে কেন্দ্রীয় সংশোধনাগারে একজন করোনা ধরা পড়লো তো সে কীভাবে মানে করোনা খাবে এখানে বসালো এবং এখন ওদেরকে কি এখান থেকে কোনো সরানো হবে যারা বিচারধীন বিশাল করে সংশোধনাগারে একজন করোনা পজিটিভ পাওয়া গেছে কীভাবে এইভাবে মানে জেলের মধ্যে আসলো এবং যারা এখানে বর্তমানে জেলে আইসোলেশন রাখা দরকার আইসোলেশন রাখা দরকার বাকি কয়েকদিনদেরকে টেস্ট করা হবে যারা যারা বিচারধীন কন্ট্যাক্ট ট্রেসিং তো হবে এটা নিয়ম এটা ইজ এসওপি কন্ট্যাক্ট ট্রেসিং ইজ এসওপি স্ট্যান্ডার্ড অপারেশনাল প্র্যাকটিস সেটা এসওপি যেটা কন্ট্যাক্ট ট্রেসিং সেটাই তো মুশকিল না সেটা সবথেকে কঠিন কাজ কিন্তু কোভিডে এই কন্ট্যাক্ট ট্রেসিংটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট
ডিফিকাল্ট টাস্ক করুন। সরকারের কাছে খবর আছে যে শমশেরনগরে কোভিড পেশেন্ট আছে, সরকারের কাছে যদি খবর আছে, কনফার্ম খবর আছে কিনা? নিশ্চয়ই টেস্টিং আছে, সরকারের কাছে খবর আছে কিনা বিশালগড় না শমশেরনগরে না কোভিড পেশেন্ট না আছে? না if there is isolation রাখা হবে, SOP ফলো করা হবে না, যে SOP সেট SOP সেটা বাইরে যাওয়া যাবে না, কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন, কোয়ারেন্টিন, আর যদি একদিন পজিটিভ হতো তো ট্রিটমেন্ট। স্যার যে বেকারদের মানে হকাররা যারা রয়েছে হকারদের কি মানে লোন দেওয়া শুরু হয়েছে? অ্যাপ্লাই করে দেবে না কেন? যদি কোনো প্রবলেম থাকে সরকার সঙ্গে যোগাযোগ করলে আমরা হ্যান্ড হোল্ডিং করে দেবো, আমরা বলেছি আমরা ফেসিলিটি করে দেবো। তবে পাইপ করলে নিশ্চয়ই পাবো, কিন্তু না পাওয়ার কি আছে? যদি কোনো কিছু থাকে, যদি ওখানে হেল্প ডেস্ক অ্যাকচুয়ালি আমি ভাবছি আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা হেল্প ডেস্ক করে দেবো, MSME হকার হেল্প ডেস্ক করে দিলে যাবে, হ্যান্ড হোল্ডিং হবে। আর প্রত্যেক ব্যাংকে আমি মনে হয় কালকে বা আজকে দিকে এসে বলবো হেল্প ডেস্ক জন্য করে দেয়, MSMEর জন্য, হকারদের জন্য হেল্প ডেস্ক থাকবে ব্যাংকে, সেখানে সমস্যা থাকলে হ্যান্ড হোল্ডিং করে দেবে, আমাদের লোক দিয়ে সুপারভাইজ করবে। জনসংখ্যা, এত বড় ইকোনমিক চ্যালেঞ্জ, এবং ত্রিপুরাতে ছিল না এতদিন করোনা ভাইরাস, ত্রিপুরা জিরো করোনা স্টেজ, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাইরে আছে, কেউ চাকরি করতে গেছে, কেউ ভিজিটে গেছে, কেউ পরিবারের কাছে দেখা করতে গেছে, কেউ ছেলে মেয়েদের দেখা করতে গেছে, ওদেরকে নিয়ে আসতে হয় নিশ্চয়। মোদিজি প্রমাণ করে দিয়েছে লড়াই কঠোর হবে, বাট উইথ এ হিউম্যান হার্ট। করোনার বিরুদ্ধে লড়াই আমরা কঠোরভাবে করতে হবে, কিন্তু হৃদয় থাকতে হবে হিউম্যান। যারা বাইরে গেছেন ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার থেকে। বিভিন্ন জায়গার সরকার আমাদের সাহায্য করেছে, কর্ণাটক সরকার ধন্যবাদ জানাই। তার জন্য করোনা কেস আজকে হচ্ছে, টেস্টিং হচ্ছে, বাইরে যারা আছে মাইগ্রেন্টরা কাজ করতে গেছে, বাড়ি ফিরে এসছে। কালকে হয়তো 100-100-র উপর 107 গেল, ঘাবড়ানোর কিছু নেই, কারণ লোক আসবেই। আর হট জোন থেকে আছে, কি রেড জোন থেকে আসছে, হটস্পট থেকে আসছে, কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ করা যাবে। চ্যালেঞ্জ দিতে আমরা একটাই চ্যালেঞ্জ সম্মুখীন হব, কোভিডের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করবো, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবো না, আর একটা সমস্যা দেখা যাবে। সাইমultaneously করতে হবে এটা। আমরা যেভাবে আমরা করোনা ভাইরাসই মোকাবেলা করবো, লকডাউন করে রাখবো, কেউ বেরোতে দেবো না, কারফিউ দেবো, পুলিশ দিব, আর্মি দিব, অত সামরিক বাহিনী লাগাবো, আমরা একটা সমস্যার সমাধান করতে পারবো, আরেকটা তো করতে পারবো না, যেটা আরও গুরুত্বপূর্ণ, এটার কনসিকুয়েন্সেস লং টাইম। সেজন্য মোদিজি বলেছেন, যেমন রাজ্য সরকার আমরা বলি আমরা রুটলেসলি মোকাবেলা করবো, কঠোরভাবে মোকাবেলা করবো কোভিডকে, কিন্তু সঙ্গে সঙ্গে ইকোনমিক চ্যালেঞ্জটাকেও আমরা তুলে ধরতে হবে, এবং সব কিছুই করবো উইথ এ হিউম্যান হার্ট, মানবিক হৃদয় দিয়ে। সেটাই গভর্নমেন্টের পলিসি। আর আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে বলতে চাই, হোম কোয়ারেন্টিনটা ওরা যেমন স্ট্রিক্টভাবে ফলো করে, এবং যারা জানেন লোক ওদেরকেও সাহায্য লাগে। আমরা সবসময় বিজেপিতে আমরা এই কথাই বলি, সরকারি সব কিছু না, সরকারের সঙ্গে যখন সমাজ যুক্ত হয় তখনই কাজ হয়। আর এই কঠিন সময়ে আমরা চাই সমাজকে আমাদের পাশে, তাই পঞ্চায়েত লেভেলে আমরা মনিটরিং কমিটি করে দিয়েছি, মুখ্যমন্ত্রী অনেক জায়গায় গিয়ে নিজে দেখেছেন। তো মানুষও যেমন সজাগ হয়, আর আমরা বলি ট্রায়াঙ্গেল, এখন ট্রায়াঙ্গেলের কাজ, এই কোভিডের সময় ট্রায়াঙ্গেল, একদিকে সরকার ত্রিকোণ বলে, একদিকে সরকার, একদিকে জনসাধারণ, আর একদিকে মিডিয়া। এটাকে কি বলে, ট্রায়াঙ্গেল বলুন বা ট্রাইল্যাটারাল বলুন, এই তিনটা একসঙ্গে কাজ করলে সব কিছু সম্ভব। অর্থনৈতিক মোকাবেলাটাও আমরা করতে পারবো এবং কোভিডের মোকাবেলা কঠোরভাবে করতে পারবো, যদি এই ট্রায়াঙ্গেলটা মেনটেন করি। একদিকে সরকার,
একদিকে পাবলিক আর একদিকে মিডিয়া। সুতরাং মিডিয়া বন্ধুদের কাছে আমার এই আবেদন থাকবে, আপনারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য যে কাজটা করছেন এতদিন আরও করে যাবেন। সঠিক খবর দেওয়া, সামাজিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্সিং সম্বন্ধে মানুষকে সজাগ করা, মাস্ক পরা মানুষকে সজাগ করা, এবং মাস্ক বিক্রি হচ্ছে। এসএনজি গ্রুপগুলি কয়েক লক্ষ মাস্ক বানিয়েছে ভারতবর্ষে। আছে আগে পিপিপি এবং মাস্ক N95 মাস্ক তৈরি হতো, খুব মুশকিল ছিল সেটা, খুব কম সংখ্যায়। আজকে ডেলি 2 লক্ষ তৈরি হতো। সেটাকেই বলে আত্মনির্ভর ভারত। আমরা একদিকে করোনাতে আমরা খুব কষ্ট পাচ্ছি, আরেকদিকে কিন্তু আমরা আত্মনির্ভর হচ্ছি। তাই প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত। এই কারণে উনি বলেছেন এটা আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে। এবং ত্রিপুরা রাজ্যে সব ফ্যাসিলিটি তৈরি আছে মোকাবেলার জন্য আমরা। এবং আমরা যদি ভাবি আর হবেই না করোনা, সেটাও ভুল, কারণ মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে, ওনাকে আসতেই হবে। আমি বলছি আমাদের ছেলেমেয়েরা, আমাদের মানুষ বাইরে, আমরা রাখতে পারি না ওদেরকে ফেলে। আমরা আগেই বলেছি, বারবার বলছি, আমরা মোকাবিলা করবো কঠোর হাতে, কঠোরতার সঙ্গে আমরা মোকাবিলা কোভিডের মধ্যে হিউম্যান হার্ট। কারণ আমরা মানুষ, মানবতা যখন হারিয়ে ফেলি সেটা দেখা দরকার। এবং দুটা মোকাবেলায় করতে হবে, একটা অর্থনীতি এবং একটা বায়োলজিক্যাল। ত্রিপুরা সরকার প্রস্তুত এবং কেন্দ্র সরকার প্রস্তুতের জন্য। এবং এই যে 5টা স্তম্ভর কথা আমি বলেছি, সেটাই আসলে মূল কথা। এই গরিব কল্যাণ যোজনা এবং 20 লাখ কোটি টাকা দেওয়া হয়েছে স্টিমুলাস, সেটাই কিন্তু এইটার মূল। সেটা কি রিলিফ প্যাকেজ বলে একটা ছোটো অংশ আংশিকভাবে দেখা, সেটা ঠিক নয়। এবং 7,000, 5,000, 6,000 টাকা দিয়ে এত বড় সমস্যার সমাধান করা যাবে সেটা আমি বিশ্বাস করি না। অন্তত আমার সরকারও বিশ্বাস করে না। আমরা চাই অলরাউন্ড ডেভেলপমেন্ট, অলরাউন্ড গ্রোথ। এবং যারা সবচেয়ে পিছিয়ে আছে মানুষ, ওরা যে সবচেয়ে কম কষ্ট পায়, সেটা আমাদের মূল লক্ষ্য এই সরকার এবং কেন্দ্র সরকারের। এবং আমি বলছি, আপনারা সঙ্গে থাকলে সমাজ, মিডিয়া এবং সরকার যখন একসঙ্গে কাজ করবে, আমি আশা রাখি আমরা এই কঠিন সময় থেকে আমরা বেরিয়ে যাব। এবং ত্রিপুরার মানুষ কিন্তু এবার আমি দেখছি রিলিফ নিয়ে কথা বললো স্বতঃস্ফূর্তভাবে। আমি এমনও রিলিফ পেয়েছি যে একজন 85 বছরের যুদ্ধ, ও সামাজিক পেনশন 2 মাস দিয়ে দিয়েছে। দুটো ছাত্রী এসে আমাকে কি করলো, পিগি ব্যাংক ভেঙে পয়সা দিল। এই স্বতঃস্ফূর্ত, সেটা ছিল না। আমি আরও এখানে বলে ক্রিটিসাইজ করতে বা সমালোচনা করতে বসিনি, সেটা ছিল না। সেটা একটা মেলার মাঠ থেকে হতো আগে সব রিলিফ। যাই হোক আছে, কিন্তু মানুষ ময়দানে আছে আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছে। সে শুধু ছাত্রী হোক বা 85 বছরের বৃদ্ধই হোক, সবাই সমাজের কাজ করতে চায়, খোলা মনে করতে চায়। আমরা যখন বলেছিলাম 2 বছর আগে চলো পাল্টায়, কিন্তু ত্রিপুরা পাল্টিয়ে গেছে। ত্রিপুরা সমাজ পাল্টিয়ে যাচ্ছে। সেটা আর এই সমাজ নয় যেমন থাকে কিউবাতে বা চাইনাতে মানুষের বলে যে একটা ক্ষমতার হাতে এরকম। মানুষের ক্ষমতা আছে, মানুষ জানে। তাই মানুষ আজকে নেমে রিলিফ দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। বাচ্চাই হোক, বৃদ্ধই হোক, বৃদ্ধাই হোক, মহিলাই হোক। এটা একটা খুব বড় চেঞ্জ নিয়ে এসেছে ত্রিপুরাতে। আমি সবথেকে বড় চেঞ্জ এটাকেই বলি। আর এই চেঞ্জ আসলেই সব চেঞ্জ সম্ভব। তাই আমাদের সঠিক দিশাতে আছি। প্রেসকে ধন্যবাদ জানাই। আপনারা খুব ভালো কাজ করছেন, মানুষকে সচেতন করছেন, মাস্ক পরা, সমাজের গুরুত্ব রাখা এবং একসঙ্গে কাজ করলে আমরা সবই তো, আমরা প্রেসই হই বা পলিটিশিয়ানই হই, ছাত্রই হই বা ইঞ্জিনিয়ার হয়, সবই তো সমাজে হই। আমি মন্ত্রী বলে সমাজের বাইরে নয়, আপনি সাংবাদিক বলে আপনারাও সমাজের বাইরে নয়। একসঙ্গে কাজ করে সব কিছু সম্ভব করছি, আমরা করবো আগামী দিনেও। আর দেখবেন এই সময়গুলি কেটে যাবে এবং আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে স্টিমুলাস দিয়েছি, সেটা সঠিকভাবে আমরা এখানে রাজ্যে চিফ মিনিস্টার তো বলেছেন 4,808 কোটি টাকা আমার আধুনিক রাজ্যে পয়সা আপনি দিয়েছিলেন। আরও চেষ্টা করবো আমরা নিয়ে আসতে, কারণ আমাদের স্টেট ছোটো স্টেট, রেভিনিউ খুব কম। এছাড়া এই কোভিড হওয়াতে রেভিনিউ আরও কমে গেছে।
তো তাই বলে আমরা কাজ করবো না, তা তো হয় না। আমরা ভাবি যতই বাধা আসুক আমরা কাজ করবো, মোদিজির সঙ্গে আমরা আছি, আর মোদিজির সঙ্গে মোদিজি ত্রিপুরাবাসীর সঙ্গে সবসময় আছে। ওরা মন কি বাতেও দেখেছেন আপনারা কয়েকদিন আগে ত্রিপুরা লোকের নাম তুলেছেন, সেটা তো অদ্ভুত। একটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, ওনার কাছে সাধারণ লোকের নাম, সেটাকেই বলে সাহসী প্রধানমন্ত্রী, একটা বিজয়ী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সব কিছু জানতে চায়, শিখতে চায়, করতে চায়। একটা আমি তো অবাক, আমরা কিন্তু নাম পাঠাইনি না, আমি পাঠিয়েছি না, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে না। সেদিন মুখ্যমন্ত্রী বাড়িতে বসেছিলাম, আমরা অবাক, আরে কে কিনো জানিনি, ত্রিপুরার খবর উনি রাখেন, 14 স্টেট আমরা তার খবর উনি রাখেন। ওনাকে আমার ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং ওনার পাশে আমরা আছি, আমরা সকল মিলে কাজ করি। আপনি এসছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। কালকে রাতে ডিসিশন পাওয়ার পরে একটা মানে ধারণা জন্মেছে যে ত্রিপুরা রাজ্যেও করোনা কমিউনিটি অ্যাজ পার ডিটেল, অ্যাজ পার কী বলে ডাটা, এখনও কিন্তু হয়নি, এখনও কিন্তু কমিউনিটি ইনফেকশন হয়নি, ভর্তি সংক্রমণ এখনও হয়নি। এবং এই জন্য আমি বারবার বলছি যে এই যে আমাদের হোম কোয়ারেন্টিনটা খুব দরকার, সেটা যদি কড়াকড়িভাবে আমরা করতে পারি সকলে মিলে, আমার মনে হয় না খুব বড় এখানে কমিউনিটি ইনফেকশন হবে। এই জন্য মুখ্যমন্ত্রী একদম পঞ্চায়েত লেভেল অবধি বা আমাদের বুথ লেভেল অবধি আমরা সব সংগঠনকে বলেছি যে সাহায্য করে, কারণ সেটাই হলো কি টু সাকসেস, হোম কোয়ারেন্টিন, মাস্ক পরা, সামাজিক দূরত্ব। স্যার বিশালগড় সেন্ট্রাল People are জেলা very scared. হ্যাঁ, People are very scared. দেখুন Common people are ন্যাচুরালি এটা তো সাধারণ জিনিস তো না, টিভি দেখছে, আজকে সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, আর সারা বিশ্বে কতগুলো হয়ে গেছে, বড় বড় কান্ট্রিতে হচ্ছে, কিন্তু উপায়টা কি, তো হয়ে গেছে। করোনা ভাইরাসতে আমি বলেছি একদিনের লড়াই নয়, অনেকদিন লড়াই করতে হবে। তো লড়াই স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, লড়াই স্ট্র্যাটেজিটা হওয়া উচিত যে কি এখন নিউ নর্মাল যাকে বলে আমরা, নতুন স্বাভাবিক বাংলাতে বলি, নিউ নর্মাল কী হবে, মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্স রাখা, এবং যারা বাইরে থেকে এসছে বা আসবে ওদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা, সেটাই স্ট্র্যাটেজি হবে। এবং ভালো ট্রিটমেন্ট, যেমন ডেথ রেট না হয় ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সুন্দরী টিপাতে এখনও একটা ডেথও নেই। এটাই প্রমাণ করে যে আমাদের খাসির সংখ্যা 400 কত আছে এখন, কিন্তু আমাদের ডেথ রেট এখনও নেই, এবং এখন অবধি কমিউনিটি ইনফেকশন। বাইরে থেকে আনা বিষয়টা কতদিন কি? বাইরে থেকে যারা আসছে এটা কবে মোটামুটি শেষ করতে চায়? দেখুন, এটা তো অ্যাভেলেবিলিটি অফ ট্রেনের ব্যাপার আছে, অ্যাভেলেবিলিটি অফ ট্রেন, অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্ট, সেটা আসলে তো ভালো কোঅপারেট করছে আপনাদের। আর কথা হলো 37,000 লোক আছে, 35,000 আছে, এসে গেছে মনে হয় এখন। $37,925 মাইগ্রেন্ট লোক, 15,882 এসছে ট্রেন দিয়ে, বাই রোড এসছে 7,633, ঢাকা থেকে এসছে 106, এবার আসছে তো। স্যার কোভিড-19 কারণে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যারা আমাদের এখানে নবপ্রজন্মর ছেলেমেয়েরা ওখানে বিভিন্ন জায়গায় কাজ করতেন বা ছেলেমেয়েরা কাজ করতেন, তারা অনেকেই ফিক্স, এবং এরকম একটা পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে, অনেক কিছু কর্মসংস্থান ঝুঁকির মধ্যে এসেছে। ফলে এই বিরাট সংখ্যক বেকার যারা বিক্রমে আছে তাদের কর্মসংস্থান, এবং গত মার্চ মাস থেকে আমাদের হিউজ রেভিনিউ লস